হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো ফ্রেন্ডস, তোমাদেরকে যেমন কথা দেওয়া হয়েছিল, আজ থেকে আমাদের সায়েন্সের ক্লাস শুরু হচ্ছে এবং বায়োলজি বুস্টার কোর্সের আজকে প্রথম ক্লাস। আজকের টপিক হচ্ছে কি ফ্রেন্ডস? আজকের টপিক হচ্ছে আমাদের সেল স্ট্রাকচার বা কোষের সংগঠন, এটা সম্বন্ধে পড়ব। এবং এর মধ্যে আমরা কী কী সাব টপিক কভার করব সেটা হচ্ছে সেলের ডিসকভারি সম্বন্ধে পড়ব, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল সম্বন্ধে পড়ব, সেলের যে এমনি কম্পোনেন্ট কী কী থাকে কোষের মধ্যে স্ট্রাকচার সেটা সম্বন্ধে পড়বো এবং সেল অর্গানাল সম্বন্ধে পড়বো। ওকে, তো তার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমাদের ডিটেল শিডিউল তোমরা সবাই পেয়ে গিয়েছো। তাও এখানে ক্লাসের প্রথমে একবার শিডিউলটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এর মধ্যে এইখানে সায়েন্সের ক্লাসটা প্রতিদিন 6টার সময় হয়, এই ক্লাসটা প্রতিদিন আমি নেবো, ঠিক আছে? আর এর বাইরে তোমরা যদি তোমাদের আরও বেটার প্রিপারেশান নিতে চাও তাহলে আমাদের অ্যাপের মধ্যে এই কোর্সগুলো চলছে, এই কোর্সগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এই কোর্সগুলো তোমাদের আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, অ্যাপের মধ্যে গিয়ে তোমরা এই কোর্সগুলোতে জয়েন করতে পারো। ওকে, তো এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে তাহলে আমরা কী দিয়ে শুরু করব? আমাদের বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার সেল স্ট্রাকচার। প্রথমেই তোমাদের বলে রাখি, আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু ধৈর্য ধরে বসবে ফ্রেন্ডস। যেহেতু তোমরা সবাই বারবার করে রিকোয়েস্ট করেছিলে যে ইনডেপথ পড়ানো হবে তোমাদেরকে, ঠিক আছে? তাই প্লিজ একটু ধৈর্য ধরে বসো, কারণ সায়েন্স পড়তে এসছো, একটু পেশেন্স না রাখলে হবে না, ঠিক আছে? তাহলে তোমরা ফ্রেন্ডস একটু ধৈর্য ধরে বসো, যথেষ্ট ইনডেপথে পড়ানো হবে। তাতে ক্লাসের হয়তো একটু সংখ্যা বাড়বে, কিন্তু তাতে হোক, তোমরা যেহেতু বলছো ইনডেপথ পড়াতে, আমি ইনডেপথই পড়াবো, ঠিক আছে? তাহলে ক্লাসটা এবার আজকে শুরু করা যাক। দেখো, সেল স্ট্রাকচার আমরা প্রথমেই কী পড়বো? আমরা প্রথমেই পড়বো, শুরু করবো সেল দিয়ে। কেন আমরা সেল দিয়ে প্রথমে পড়বো? প্রথমেই তোমাদের জানিয়ে দিই যে কেন আমরা সেল পড়বো। তাহলে দেখো, আমাদের হিউম্যান বডি বা যে কোনো লিভিং অর্গানিজম কী দিয়ে তৈরি হয়? বিভিন্ন ধরনের সিস্টেম দিয়ে তৈরি হয়। কী দিয়ে? বিভিন্ন ধরনের সিস্টেম দিয়ে তৈরি হয়। মানুষের শরীর ধরে নাও, মানুষের শরীরে কী থাকে? পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, স্নায়ুতন্ত্র ইত্যাদি ইত্যাদি কী থাকে? বিভিন্ন ধরনের সিস্টেম দিয়ে তৈরি হয় আমাদের বডি। একটা হিউম্যান বডি কি অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল দিক দিয়ে দেখতে গেলে একাধিক সিস্টেমের একটা সংবন্ধন, ঠিক আছে? এই যে সিস্টেমগুলো তৈরি হয়, সিস্টেমগুলো কী দিয়ে তৈরি হয় ফ্রেন্ড? সিস্টেমগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের অর্গ্যানের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিভিন্ন অর্গ্যানের মাধ্যমে। ফর এক্সাম্পল, আমাদের যদি পরিপাকতন্ত্র থাকে, পরিপাকতন্ত্রের মধ্যে আমাদের কী থাকবে? পাকস্থলী থাকবে, ক্ষুদ্রান্ত্র থাকবে, বৃহদন্ত্র থাকবে, অগ্নাশয় থাকবে, ঠিক আছে? এইরকম বিভিন্ন ধরনের অর্গ্যান দিয়ে কী হয়ে থাকে? আমাদের এক একটা সিস্টেম তৈরি হয়, বা যেগুলোকে অর্গ্যান সিস্টেম বলা হয়ে থাকে। অর্গ্যানগুলো কী দিয়ে তৈরি হয় ফ্রেন্ডস? অর্গ্যানগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের টিস্যু দ্বারা, ঠিক আছে? যেটা তোমাদের আমি যখন ডিটেলসে পড়াবো তখন তোমরা জানতে পারবে। মানে বিভিন্ন ধরনের কলা দ্বারা, বাংলা এটাকে বলে কলা, সংবহন কলা, কানেকটিভ টিস্যু যেটা হচ্ছে আমাদের রক্ত, অস্থিকলা, আমাদের হচ্ছে হাড় এক ধরনের থাকে। তো এইরকম বিভিন্ন ধরনের টিস্যু দিয়ে কী হয়? আমাদের অর্গ্যান তৈরি হয়। আর টিস্যু আবার কী দিয়ে তৈরি হয় ফ্রেন্ডস? টিস্যু আবার তৈরি হয় সেল বা কোষ দ্বারা। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস কি বুঝতে পারছি, যে আমাদের সেলটা কী হচ্ছে ফ্রেন্ডস? যে কোনো অর্গ্যানের, মানে যে কোনো প্রাণীর, হিউম্যান ছাড়াও অন্য যে কোনো প্রাণীর শরীরের যে বিল্ডিং ব্লকস, অর্থাৎ আমাদের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, কার্যগত এবং গঠনগত একক কি? এটা হচ্ছে কোষ বা সেল। কোনো একটা ঘর তৈরির ক্ষেত্রে আমরা যেমন কি তৈরি করি? ইট দিয়ে তৈরি করি, তো ইটগুলো কি বিল্ডিং ব্লক? সেরকম মানুষের শরীর বা যে কোনো লিভিং অর্গানিজমের শরীর কী দিয়ে তৈরি হয়? সেল দ্বারা গঠিত হয়, ঠিক আছে? সেল একাধিক সেল একত্রে গঠিত হয় একটা টিস্যু বা কলা, একাধিক টিস্যু একত্রে গঠিত করে একটা অর্গ্যান বা অঙ্গ, এবং একাধিক অর্গ্যান একসঙ্গে তৈরি করে সিস্টেম বা অর্গ্যান সিস্টেম, এবং বিভিন্ন ধরনের তন্ত্র, এবং এই একাধিক তন্ত্র একসঙ্গে নিয়ে তৈরি করে আমাদের মানব দেহ বা যে কোনো জীবিত প্রাণীর দেহ। সেই কারণে আমাদের প্রথমেই কি পড়তে হবে? আমাদের প্রথমেই পড়তে হবে সেল সম্বন্ধে। এখানে দেখো সেটাই বলাই হয়েছে যে সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম, অ্যান্ড অল লিভিং অর্গানিজমস আর মেড অফ স্মল মাইক্রোস্কোপিক ইউনিটস কল্ড সেল। সেল সংক্রান্ত যে পড়াশোনা, মানে স্টাডি অফ সেল, স্ট্রাকচার অফ সেল, কম্পোজিশন অফ সেল, এগুলো সংক্রান্ত যে পড়াশোনা, সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় থাকে ফ্রেন্ডস সাইটোলজি বা কোষবিদ্যা। এরপর আমরা দেখে নেবো কি? এর ডিসকভারি সম্বন্ধে পড়বো। এক এক করে আমরা সাব টপিকগুলো আলোচনা করব। ডিসকভারি সম্বন্ধে পড়বো, মানে কোষ আবিষ্কার হলো কীভাবে। তো এখানে কি হলো? 1665 খ্রিস্টাব্দে স্যার রবার্ট হুক, উনি কী করলেন? উনি গাছের ছাল থেকে বা বাকল থেকে
কি থেকে? গাছের ছাল বা বাকল থেকে উনি কী করলেন? উনি হচ্ছে একটা কোষ আবিষ্কার করলেন, মানে ওটাকে মাইক্রোস্কোপের নিচে রাখলেন, যেটা অ্যাকচুয়ালি আরও প্রপার বলতে গেলে কর্ক। উনি কর্ক সেল আবিষ্কার করেছিলেন। গাছের বাকলের একটা অংশ থাকে কর্ক, উনি সেটাকে মাইক্রোস্কোপের নিচে রাখলেন এবং দেখলেন কি যে মৌচাকের খোপের মতো ছোটো 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 কম্পার্টমেন্ট উনি দেখতে পাচ্ছেন। এরকম একাধিক কম্পার্টমেন্ট দিয়ে হচ্ছে ওই পুরো ছাল বা বাকলটা তৈরি। তো উনি প্রথম সেটাকে নামকরণ করলেন কি? সেল। যে আমাদের যে কোনো অর্গানিজম হচ্ছে এরকম ইউনিট দিয়ে তৈরি হয়, সেই ইউনিটগুলোকে উনি নামকরণ করলেন কি? সেল। কিন্তু উনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল কি? ডেড সেল, মৃত কোষ। ঠিক আছে, উনি আবিষ্কার করেছিলেন মৃত কোষ। তারপরে হচ্ছে 1831 খ্রিস্টাব্দে স্যার রবার্ট ব্রাউন আবিষ্কার করলেন নিউক্লিয়াস, অর্থাৎ আমাদের ব্রেনের হেডকোয়ার্টার, আমাদের যে ব্রেন অফ সেল, কোষের যে মুখ্য যে অঙ্গাণু নিউক্লিয়াস, সেটা আবিষ্কার করলেন স্যার রবার্ট ব্রাউন 1831-এ। তোমাদের যদি রবার্ট হুক এবং রবার্ট ব্রাউন এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায়, মনে রাখবে নিউক্লিয়াসে এন আছে, রবার্ট ব্রাউনেও এন আছে, এইভাবে মনে রেখে দেবে, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস। এরপরে স্লেইডেন এবং সোয়ান স্যার, ওনারা দুজন ছিলেন কী ছিলেন? রিসার্চ পার্টনার ছিলেন। স্যার স্লেইডেন কী ছিলেন? ইনি ছিলেন বোটানিস্ট ছিলেন। স্যার স্লেইডেন ছিলেন বোটানিস্ট এবং স্যার সোয়ান ছিলেন কি? সোয়ান ছিলেন হচ্ছে জুলজিস্ট। তো ওনারা কী করলেন? ওনারা পরপর 2 বছরে, স্লেইডেন অ্যান্ড সোয়ান অ্যাকচুয়ালি ওনারা আবিষ্কার করেছিলেন সেল থিওরি। সেল থিওরির অর্থ মানে কি? দ্যাট অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড দ্যাট দ্য সেল ইজ আ বেসিক ইউনিট অফ লাইফ। অর্থাৎ এইটা আরও ভালোভাবে, যেটা তোমার রবার্ট হুক আবিষ্কার করেছিলেন সেটাকে আরও ভালো করে ওয়েল ডিফাইন করলেন কে? স্লেডেন অ্যান্ড সোয়ান, যে সেলই হচ্ছে আমাদের ইউনিট অফ লাইফ এবং এই সেল দ্বারা হচ্ছে আমাদের সমস্ত লিভিং অর্গানিজম গঠিত হয়। তো এখানে 1838 সালে স্যার স্লেইডেন, যেহেতু উনি বোটানিস্ট বা উদ্ভিদবিদ ছিলেন, উনি কি আবিষ্কার করেছিলেন? উনি আবিষ্কার করেছিলেন প্ল্যান্ট সেল থিওরি, শর্টে লিখলাম সিটি। ঠিক আছে, প্ল্যান্ট সেল থিওরি আবিষ্কার করেছিলেন স্যার স্লেইডেন 1838-এ। এবং 1839-এ স্যার সোয়ান কী করলেন? অ্যানিম্যাল সেল থিওরি। ওকে, সেল থিওরি ইন জেনারেল ওনারা আবিষ্কার করেছিলেন, কিন্তু তার মধ্যে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল সেল থিওরি ওনারা পরপর 2 বছর আবিষ্কার করেছিলেন। ওনারা কিন্তু কী ছিলেন? ওনারা অ্যাকচুয়ালি রিসার্চ পার্টনার ছিলেন, একজন জুলজিস্ট ছিলেন, একজন বোটানিস্ট ছিলেন, ও একজন উদ্ভিদবিদ, একজন প্রাণীবিদ। তারপরে প্রথম আমাদের জীবিত কোষ আবিষ্কার করেছিলেন কে? প্রথম আমাদের জীবিত কোষ আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন অ্যান্টন ভন লিউয়েনহুক। ফার্স্ট লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড বাই অ্যান্টন ভন লিউয়েনহুক। কী আবিষ্কার করেছিলেন জানো কি? উনি আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়া। উনি ব্যাকটেরিয়া আবিষ্কার করে যেটা দেখিয়েছিলেন যে প্রথম লিভিং সেল, প্রথম সেল যদি বলা হয় সেক্ষেত্রে অবশ্যই রবার্ট হুক, কিন্তু ওটা ছিল ডেড সেল। প্রথম জীবিত কোষ বা লিভিং সেল আবিষ্কার করেছিলেন কে? সেটা ছিল স্যার অ্যান্টন ভন লিউয়েনহুক। তিনি অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন কি? ব্যাকটেরিয়া। এরপরে যে জিনিসটা তোমাদের এখানে জানতে হবে আরও, সেটা হচ্ছে 1855 সালে আরেকটা যুগান্তকারী আবিষ্কার হয়েছিল। কে আবিষ্কার করেছিলেন? সেটা ছিলেন রুডল্ফ ভিরচাও। স্যার রুডল্ফ ভিরচাও 1855 সালে কী আবিষ্কার করলেন? উনি যে কথাটা বললেন সেটা কি বলেছিলেন? তোমরা সকলের জন্য বিখ্যাত উক্তি, অমনিস সেলুলা ই সেলুলা। ঠিক আছে, অমনিস সেলুলা ই সেলুলা, এটা রুডলফ ভিরচাও বললেন। কথার অর্থ কি? এই কথার অর্থটা হচ্ছে যে সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। অর্থাৎ যে কোনো কোষ কী হবে? যে কোনো কোষ হচ্ছে আমাদের যে আগের যে কোষ ছিল সেইখান থেকেই উৎপত্তি হয়। সেল অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, কারণ এটার মাধ্যমে উনি কী প্রথম ডেফিনেশন দিয়ে দিয়েছিলেন? প্রথম উনি সেল ডিভিশন সম্বন্ধে বলেছিলেন, যে সেল ডিভিশনের মাধ্যমে যে নতুন কোষ তৈরি হয়, এইটা কিন্তু স্যার রুডলফ ভিরচাও প্রথম বলেছিলেন। উনি এই কথাটার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছিলেন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সেল ডিভিশনে আরও ইম্পর্টেন্স থাকে, এখানে তোমাদের আমি জিনিসটা একবার বলে দিলাম। স্যার রুডলফ ভিরচাও কিন্তু এই কথাটা বলেছিলেন। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব কিছু
সাইজ অফ সেল সম্বন্ধে, মানে সেলের যে বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে সেগুলো সম্বন্ধে একটু দেখে নেবো। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে মনে রাখতে হবে ফ্রেন্ডস। এখান থেকে যত রকমের টাইপ হতে পারে আমি সবগুলো এখানে ইনক্লুড করে দিয়েছি, পরপর দেখে নাও। প্রথমত যদি বলে দ্য লার্জেস্ট সেল অর লার্জেস্ট অ্যানিমেল সেল, অর্থাৎ যদি বলে সব থেকে বড় কোষ বা সব থেকে বড় প্রাণী কোষ, যাই বলুক না কেন, দুটোর ক্ষেত্রে উত্তর হবে কি অস্ট্রিচ এগ সেল। উট পাখি ডিমের যে কোষ সেটা হচ্ছে ব্যাস হয়ে থাকে 15 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে সব থেকে বড় প্রাণী কোষ, বা ইন জেনারেল যদি প্রাণী উদ্ভিদ সমস্ত কিছু মিলিয়েও বলা হয় সব থেকে বড় কোষ কোনটা, সেটা হচ্ছে অস্ট্রিচ এগ সেল। দ্য স্মলেস্ট সেল অর স্মলেস্ট অ্যানিমেল সেল ইজ কল্ড মাইকোপ্লাজমা। এগেন যদি বলা হয় ক্ষুদ্রতম কোষ কী বা ক্ষুদ্রতম প্রাণী কোষ কী, দুটোর ক্ষেত্রে উত্তর হবে মাইকোপ্লাজমা। এটাকে আরও কি বলা হয় থাকে, পিপিএলও বলা হয় থাকে, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। ঠিক আছে, মাইকোপ্লাজমার আরেকটা নাম হচ্ছে পিপিএলও। এরপর যদি তোমাদেরকে বলা হয় পার্টিকুলারলি এটা কি গেল কি আমার স্মলেস্ট অ্যানিমেল সেল বা প্লেন সেল, এমনি যদি বলা হয় যে অ্যানিমেল প্ল্যান্ট সব কিছু মিলিয়ে সব থেকে ছোটো কোষ কোনটা, মাইকোপ্লাজমা। আর যদি আলাদা করে বলে দেয় যে সব থেকে ছোটো অ্যানিমেল সেল কোনটা, সেটা মাইকোপ্লাজমাই হবে, কারণ ওটা অ্যানিমেলের মধ্যেই পড়ছে। এরপর যদি তোমাদের পার্টিকুলার বলে দেয় যে স্মলেস্ট প্ল্যান্ট সেল, সেটা কী হবে, সেটা হবে ডাকউইডস অফ জেনাস উলফিয়া। উলফিয়া জেনাসের ডাকউইডস হচ্ছে সব থেকে ছোটো উদ্ভিদ কোষ হয়ে থাকে। আর লার্জেস্ট প্ল্যান্ট সেলড ইজ অ্যাকোয়াটিক অ্যালগা কল্ড কলেপ্রা ট্যাক্সিফোলিয়া। ঠিক আছে, যদি আলাদা করে বলে দেয় যে সব থেকে বড় প্ল্যান্ট সেল উদ্ভিদ কোষ কোনটা, সেটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যালগি থাকে, অ্যাকোয়াটিক অ্যালগি, সামুদ্রিক শৈবাল, সেটা হচ্ছে কলেপ্রা ট্যাক্সিফোলিয়া। আর হিউম্যান এগের হচ্ছে ডায়ামিটার কত হয়ে থাকে, 0.1 মিলিমিটার। এটা বলে দিচ্ছি এক্ষুনি, এটা অ্যাকচুয়ালি আমি এখানে দিয়ে দিয়েছি কারণ এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দিয়েছিল, তাই ডায়ামিটারটা আমি এখানে ওয়ান লাইনার হিসেবে অ্যাড করে রেখেছি। এই জায়গাটা তোমরা বুঝতে পারলে এটা তোমরা নোটস পেয়ে যাবে, দেখে নিতে পারবে। এরপর যদি বলে দ্য লংগেস্ট সেল, সব থেকে লম্বা কোষ কোনটা হয়ে থাকে, সব থেকে লম্বা কোষ হয়ে থাকে ফ্রেন্ডস নার্ভ সেল, স্নায়ু কোষ। ঠিক আছে, স্নায়ু কোষ হচ্ছে সব থেকে দীর্ঘতম কোষ হয়ে থাকে। দ্য লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি, মানুষের শরীরে সব থেকে বড়, এটা কি আমরা গেলো প্লেন এমনি অ্যানিমেল প্ল্যান্টের মধ্যে, এবার মানুষের শরীরে সব থেকে বড় সেল কোনটা হয়, ফিমেল ওভাম। ঠিক আছে, স্ত্রীদের শরীরে যে ওভাম থাকে সেটা হচ্ছে সব থেকে বড় কোষ হয়ে থাকে। স্মলেস্ট সেল ইন হিউম্যান ইজ মেল গ্যামেটস, দ্যাট ইজ স্পার্ম। এটা কী বলেছে, এটা কিন্তু ইন জেনারেল, মানে যদি প্লেন বলে দেয় হিউম্যান, মানুষের শরীরে সব থেকে বড় কোষ কোনটা, সেটা হচ্ছে ফিমেল ওভাম। সব থেকে ছোটো কোষ কি, সেটা হচ্ছে স্পার্ম। এরপর যদি তোমাদেরকে বলে দেয় দ্য লার্জেস্ট সেল ইন হিউম্যান মেল, পুরুষের শরীরে তো আমার এবার ওভাম থাকবে না, তাহলে তার শরীরে সব থেকে বড় কোষ কোনটা, তার শরীরে সব থেকে বড় কোষ হচ্ছে ফ্রেন্ডস নিউরন হয়ে যাবে। নিউরন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আর একটা জিনিস এখানে নোট করা নেই, তোমরা নোট ডাউন করে নাও, সেটা হচ্ছে যদি তোমাদেরকে বলে স্মলেস্ট সেল ইন ফিমেল, স্মলেস্ট সেল ইন ফিমেল, আমরা কি দেখলাম যে এমনিতে সব থেকে ছোটো মানুষের কোষ কোনটা হচ্ছে, সেটা হচ্ছে স্পার্ম বা মেল গ্যামেট। এবার ফিমেলের শরীরে আবার মেল গ্যামেট থাকবে না, তাহলে যদি বলে ফিমেলের শরীরে সব থেকে ছোটো কোষ কী হয়, সেটা হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা। ওকে, আর যদি বলে সব থেকে লংগেস্ট প্ল্যান্ট সেল বলে, এটা আমরা কি ধরো লংগেস্ট সেল কি নিউরন, লংগেস্ট প্ল্যান্ট সেল যদি বলা হয় কী বলা হবে, লংগেস্ট প্ল্যান্ট সেল বলা হবে ফ্রেন্ডস ফাইবার অফ র্যামি। র্যামি গাছের যে ফাইবার থাকে বা তন্তু থাকে, সেটা হচ্ছে উদ্ভিদের মধ্যে সব থেকে দীর্ঘতম কোষ। এই জায়গাগুলো আমি বেশি সময় নষ্ট করছি না, কারণ এগুলো তোমরা যখন নোটস পাবে দেখে নেবে। এরপর আমরা আসবো কি সেল স্ট্রাকচার বা কোষের যে কম্পোনেন্ট থাকে সেগুলো সম্বন্ধে আমরা দেখব। দেখে নেওয়া যাক একবার চট করে, তোমাদের একটা জিনিস আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। এই হচ্ছে আমার সেল, এই হচ্ছে কে সেল টাউন, একটা শহর। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা শহর কোষ। এরপরে আমরা প্রথমেই কী দেখবো, প্রথমেই দেখবো যে কোনো একটা টাউনের বাইরে কি আমার বাউন্ডারি ওয়াল আছে। কোষ সেল টাউনেও হচ্ছে সেরকম বাউন্ডারি ওয়াল আছে। বাউন্ডারি ওয়াল কী কী, সেল ওয়াল এবং সেল মেমব্রেন, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। ঠিক আছে, দুটো আমার হচ্ছে বাউন্ডারি, দু লেয়ারের বাউন্ডারি আমার দেওয়া আছে সেল টাউনের বাইরে। এগুলো সম্বন্ধে ডিটেলস আমি বলে দিচ্ছি। সেল টাউনে তুমি প্রবেশ করে দেখলে যে চারপাশে বেশ কিছু ভ্যাকেন্ট জায়গা আছে, মানে খালি ল্যান্ড আছে, ফাঁকা ল্যান্ড আছে। কোনো টাউনের মধ্যে তো এমন নয় যে কোনো টাউনের মধ্যে সব জায়গায় ঘর বাড়ি আছে, না, কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, মাঠঘাট আছে, জমি জায়গা আছে, এরকম ফাঁকা জায়গা পড়ে আছে। এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে ফ্রেন্ড সাইটোপ্লাজম।
কি সাইটোপ্লাজম। তুমি সেলে প্রবেশ করে দেখলে ফাঁকা যে জায়গাগুলো সেগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এরপরে তুমি দেখলে যে এক এক জায়গায় এক একটা ডিপার্টমেন্ট আছে। ফর এক্সাম্পল এখানে তুমি দেখলে মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে আমাদের পাওয়ার জেনারেট করছে, পাওয়ার হাউস ডিপার্টমেন্ট। কোথাও গিয়ে দেখলে আমার কি লাইসোজোম বসে আছে। লাইসোজোম কী করছে, লাইসোজোম হচ্ছে যা সমস্ত পদার্থ আমাদের কোষ থেকে বাইরে ফেলে দেওয়ার কথা, মানে টাউনের বাইরে চলে যাওয়ার কথা, স্যানিটেশন হওয়ার কথা, সেই স্যানিটারি ডিপার্টমেন্টে বসে আছে আমাদের লাইসোজোম। কোথাও বসে আছে আমাদের কি রাইবোজোম বসে আছেন। রাইবোজোমের আবার ডবল ডবল ইউনিট আছে, ওনারা দুটো ইউনিটে একসঙ্গে কাজ করে রাইবোজোম ডিপার্টমেন্ট। রাইবোজোম ডিপার্টমেন্ট কি, রাইবোজোম ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন তৈরির ডিপার্টমেন্ট হচ্ছে রাইবোজোম। এইভাবে তোমরা যেতে যেতে দেখলে যে মাঝখানে একদম সেন্টারে আমাদের যে হেডকোয়ার্টার কে বসে আছে, হেডকোয়ার্টারে বসে আছে নিউক্লিয়াস। কে বসে আছে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে আমাদের হেডকোয়ার্টার থেকে হচ্ছে সমস্ত কিছু কী করা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে অ্যারেঞ্জ করা হচ্ছে। মেন যে কাজকর্ম সেখানে সব নিউক্লিয়াসে হচ্ছে এবং সেখান থেকে বাকি সমস্ত কাজ পরিকল্পনা চলছে। ঠিক আছে, তাহলে কি দেখলে আমরা, যে আমরা টাউনে ঢুকলাম, চারদিকে আমার বাউন্ডারি আছে, বাউন্ডারিগুলো কি সেল মেমব্রেন আর সেল ওয়াল। ভিতরে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তার মধ্যে যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলোর মাথায় বসে আছে কি হেডকোয়ার্টার, একদম সেন্টারে তোমরা ধরতে পারো। অনেক সময় একটু প্রাচীরের ধার ঘেঁষেও থাকে হেডকোয়ার্টারটা, কারণ অনেক সময় ভ্যাকিউল থাকে। ভ্যাকিউল হচ্ছে ফাঁকা হচ্ছে একটা পুকুর টুকুর থাকে, সেই ভ্যাকিউল থাকার জন্য অনেক সময় নিউক্লিয়াস কী হয়, একটু প্রাচীরের গা ঘেঁষে থাকে হেডকোয়ার্টারটা। এই হেডকোয়ার্টারটা হচ্ছে কি নিউক্লিয়াস। ঠিক আছে, এরপরে তোমরা এখানে দেখে নাও যে জিনিসটা তোমাদের একটু মজা করে বললাম, যাতে তোমরা জিনিসটা এরকম মজা করে পড়লে তবে তোমাদের জিনিসগুলো মাথায় থাকবে, নাহলে কি ভুলে যাবে। যেমন নর্মালি পড়াই সেরকম পড়িয়ে দিলে মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমরা কী দেখে নেবো, কম্পোনেন্ট অফ সেলগুলো সম্বন্ধে একটু দেখে নিই চট করে। কম্পোনেন্ট অফ সেলের প্রথমেই কি, প্রথমে হচ্ছে সেলের বাউন্ডারি আছে, সাইটোপ্লাজম ফাঁকা ফাঁকা জমি পড়ে আছে, আর নিউক্লিয়াস হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। সেল বাউন্ডারি হচ্ছে দুরকম হয়ে থাকে, সেল ওয়াল এবং সেল মেমব্রেন। কোষ পর্দা এবং কোষ প্রাচীর দুটো থাকে, দু লেয়ারে বাউন্ডারি দেওয়া আছে। ঠিক আছে, একটা একটু স্ট্রং বাউন্ডারি, ভিতরে একটু উইক বাউন্ডারি। সেল ওয়াল হচ্ছে একটু স্ট্রং বাউন্ডারি হয়, কিন্তু সেটা আবার সব জায়গায় থাকে না। কিন্তু সেল মেমব্রেন সব জায়গায় থাকে, কিন্তু ওটা কম্পারেটিভলি উইক বাউন্ডারি হয়, ওটা অনেকের টপকে ঢুকে যেতে পারে। সাইটোপ্লাজমের মধ্যে কী থাকে, বিভিন্ন সেল অর্গানেল, অর্থাৎ ছোটোখাটো যে ডিপার্টমেন্টগুলো থাকে সেই ডিপার্টমেন্টগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর কিছু থাকে, কিছু সেল ইনক্লুশনস থাকে। তো সেল ইনক্লুশনসটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে কী থাকে, স্টোরেজ প্রোডাক্ট থাকে, সিক্রেটারি প্রোডাক্ট থাকে, এক্সট্রাটারি প্রোডাক্ট থাকে, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো স্টোর করতে হবে, সে সমস্ত জিনিসগুলো খরিত হয়, যে সমস্ত জিনিসগুলোকে বাইরে বের করে দেওয়া হবে, সেই সমস্ত জিনিসগুলো সেল ইনক্লুশনের মধ্যে থাকে। আর সেল অর্গানেলের মধ্যে কী থাকে, সেল অর্গানেলের মধ্যে হচ্ছে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলি থাকে। সেই ডিপার্টমেন্টগুলো আবার দু ধরনের ভাগ আছে, একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড, একটা হচ্ছে নন মেমব্রেন বাউন্ড। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে বড় সড়ো ডিপার্টমেন্ট, তাদের আবার নিজস্ব চারদিকে প্রাচীর ফাঁচির আছে সেফটির জন্য, সেগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড। আর কিছু আছে নন মেমব্রেন বাউন্ড, ছোটোখাটো ডিপার্টমেন্ট, তাদের অত সেফটির দরকার নেই, ওদের প্রাচীর ফাঁচির নেই। ঠিক আছে, তো এখানে মেমব্রেন বাউন্ড কি, মেমব্রেন বাউন্ড হচ্ছে আমার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস, গলগি কমপ্লেক্স, লাইসোসোম। ওকে, আর নন মেমব্রেন বাউন্ড কি, নন মেমব্রেন বাউন্ড হচ্ছে রাইবোজোম, সাইটোস্কেলিটন আর সেন্ট্রিওল। এই নামগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে ফ্রেন্ডস। মজা করে বলছি, কিন্তু তোমাদের জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। এরপরে এই যে মেমব্রেন বাউন্ডগুলো আছে, মেমব্রেন বাউন্ড ডিপার্টমেন্টের মধ্যেও আবার কিছু কিছু আছে খুব ভিআইপি ডিপার্টমেন্ট, তাদের আবার এমনি ছোটোখাটো প্রোটেকশান, তাদের ডাবল মেমব্রেন আছে, ডবল প্রোটেকশান তাদের। আর আর কিছু আছে সিঙ্গেল মেমব্রেন, মানে একটু কম ভিআইপি, তাদের হচ্ছে একটা প্রোটেকশান আছে, একটা প্রাচীর আছে। সিঙ্গেল মেমব্রেন বাউন্ডের মধ্যে কী কী পড়ছে দেখো, লাইসোজোম, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, এইগুলো পড়ছে কি, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। আর ডাবল মেমব্রেন বাউন্ডের মধ্যে কী পড়ছে, আমার পড়ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমার ফুড প্রোডাকশন ডিপার্টমেন্ট, ক্লোরোপ্লাস্ট থাকছে ডাবল মেমব্রেন বাউন্ড, ইম্পর্টেন্ট খুব। মাইটোকন্ড্রিয়া, এগেন মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট, পাওয়ার হাউস। এছাড়া তার মধ্যে রাইবোসোমও থাকে, তাই সেক্ষেত্রে হচ্ছে এরা প্রোটিন তৈরি করতে পারে, দুটো কাজ করছে, হেভি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আমাদের, তাহলে একে এক্সট্রা প্রোটেকশান দিতে হবে। আর নিউক্লিয়াস তো অবভিয়াসলি আমাদের হেডকোয়ার্টারকে তো প্রোটেক্ট করতেই হবে, তাহলে হেডকোয়ার্টারে হচ্ছে আমাদের ডাবল মেমব্রেন থাকছে। ঠিক আছে, তাহলে ডাবল মেমব্রেন বাউন্ড কী কী হচ্ছে, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। আর সিঙ্গেল মেমব্রেন বাউন্ড হচ্ছে লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি অ্যাপারেটাস। ঠিক আছে, এরপর আমরা কী দেখবো, এরপর আমরা আমাদের এই বাউন্ডারিগুলো সম্বন্ধে একটু দেখে নিই। এতক্ষণ ধরে বাউন্ডারিগুলো সম্বন্ধে পড়লাম, বাউন্ডারিগুলো সম্বন্ধে একটু দেখে নিই। ঠিক আছে,
দেখো বাউন্ডারি সম্বন্ধে যেটা বলা আছে সেটা হচ্ছে, প্রথমে আসছে সেল ওয়াল। সেল ওয়াল সম্বন্ধে কী বলা হচ্ছে, দেখো সেল ওয়াল সম্বন্ধে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোষের ক্ষেত্রে সেল ওয়াল বিভিন্নভাবে তৈরি হয়। ব্যাকটেরিয়া সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়, পেপটাইড ও গ্লাইকেন দ্বারা তৈরি হয়। প্ল্যান্ট সেল কী দিয়ে তৈরি হয়, প্ল্যান্ট সেল তৈরি হয় আমাদের মূলত সেলুলোজ, তার সঙ্গে থাকে হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিন, লিগনিন। এখানে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ যে এখানে পরপর হচ্ছে পেকটিন, বিভিন্ন প্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ কীভাবে পরপর অ্যারেঞ্জ কন্ডিশনে আছে। এইগুলো কী হয়, এগুলো হচ্ছে আমাদের প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, প্ল্যান্ট সেল ওয়ালের ক্ষেত্রে থাকে। মূলত থাকে সেলুলোজ, মনে রাখতে হবে, তার সঙ্গে হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিন, লিগনিন ইত্যাদি থাকে। ফাঙ্গাসের যে সেল ওয়াল, ফাঙ্গাসের সেল ওয়াল কী দ্বারা তৈরি হয়, সেটা হচ্ছে কাইটিন দ্বারা। এটার উচ্চারণ কাইটিন ফ্রেন্ডস, চিটিন নয়, অনেকে চিটিন চিটিন বলে, চিটিন চাটিন কিছু না, এটার উচ্চারণ হচ্ছে কাইটিন। ফাঙ্গাস সেল ওয়াল তৈরি হয় কাইটিন দ্বারা। আর অ্যানিমেল সেল ওয়ালে কী হয়, অ্যানিমেলের সেল ওয়াল থাকেই না। অ্যানিমেলে একটি মাত্র থাকে, প্রোটেকশন বাউন্ডারি থাকে, সেটা হচ্ছে সেল মেমব্রেন, সেল ওয়াল থাকে না। ঠিক আছে, তাহলে সেল ওয়াল কোনটা কী দ্বারা তৈরি হয় সেটা তোমরা জানতে পারলে। এখানে তোমাদের একটা জিনিস জানতে হবে, এবার তোমাদের মনে হতেই পারে যে স্যার আপনি তো বললেন যে সেল মেমব্রেন হচ্ছে একটু কম প্রোটেক্টেড হয়, সেখান দিয়ে লোকজন ঢুকতে পারে, সেল ওয়াল খুব মানে একটা বেশ প্রোটেক্টেড বাউন্ডারি থাকে, সেখান দিয়ে লোক ঢুকবে কী করে। ঢোকার জায়গা আছে, সেখানেও গেট আছে, এটাকে বলে প্লাজমোডেসমাটা। ঠিক আছে, প্লাজমোডেসমাটা আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সেল ওয়ালে যে ছোটোখাটো গ্যাপ থাকে মাঝখানে মাঝখানে, সেগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। এর মাধ্যমে কী হয়, এর মাধ্যমে হচ্ছে কোনো বস্তু সেলের মধ্যে প্রবেশ করতে পারে বা সেলের বাইরে বেরোতে পারে। প্রাচীরের মধ্যে তো গেট ফেট থাকতে হবে, সেই গেট হচ্ছে আমাদের প্লাজমোডেসমাটা। নেক্সট হচ্ছে আমাদের কি দেখবো, এরপর আমরা দেখবো সেল ওয়াল সম্বন্ধে, কী যে সেল ওয়ালের মধ্যে কী কী লেয়ার্স থাকে। ঠিক আছে, দেখো সেল ওয়ালের মধ্যে প্রচুর লেয়ার্স আছে। আমাদের সেল ওয়াল এমন না যে শুধু একটা প্রাচীর খাড়া করা আছে, তা নয়, তার মধ্যে আবার বিভিন্ন লেয়ার অফ ডিফেন্স আছে, একাধিক লেয়ার আছে। ঠিক আছে, প্রথমে কি থাকে, তিনটে লেয়ারে থাকে প্ল্যান্ট সেল, সেগুলো কী কী, একটা প্রথমটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, তারপর হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, না মাঝখানে থাকে মিডিল ল্যামেলা। ঠিক আছে, এখানে তোমরা ছবি থেকে দেখতেই পাচ্ছ যে বাইরে এই যে পিঙ্ক কালারের পোর্শনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, তার বাইরে আবার যে থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, এবং এই দুদিকে মানে দুটো কোষের মাঝে, দুটো কোষ তো পাশাপাশি আছে, ঠিক আছে, এটা একটা কোষ আছে, এটা একটা কোষ আছে, সেই দুটো কোষের তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই প্রাইমারি সেল ওয়াল এবং সেকেন্ডারি সেল ওয়াল দুটো কোষের মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে মিডিল ল্যামেলা। ঠিক আছে, তো সেল ওয়ালের মধ্যে আমার তিনটে লেয়ার কী কী থাকলো, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, মিডিল ল্যামেলা। এরপর আমরা কি দেখব, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন সম্বন্ধে দেখব। সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন কি, এরা হচ্ছে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে শুধুমাত্র সেল মেমব্রেন থাকে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল, সেল মেমব্রেন দুটোই থাকে। ঠিক আছে, এবার সেল মেমব্রেন সম্বন্ধে দেখব। সেল মেমব্রেনের আবার একটু ব্যাপার স্যাপার অন্যরকম। এর আবার ওরকম এমনি নর্মাল গেট ফেট থাকে না, প্লাজমোডেসমাটা গেট আছে ঢুকে গেলাম তা নয়। এর ক্ষেত্রে কী হয়, প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে কী বলা আছে, দেখো প্লাজমা মেমব্রেন ইজ এ লিভিং সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মানে ইট অ্যালাউজ সাম সিলেক্টেড মেটেরিয়ালস টু মুভ ইন অ্যান্ড আউট অফ দ্য সেল অ্যান্ড প্রিভেন্টস দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ আদার সাবস্টেন্স। তুমি আই কার্ড দেখালে তবে ঢুকতে পারবে, নাহলে ঢুকতে পারবে না। প্লাজমা মেমব্রেনের হচ্ছে এইরকমভাবে সিস্টেম আছে। ঠিক আছে, তুমি সেল টাউনে থাকো, তুমি সেই টাউনের আই কার্ড দেখালে ঢুকতে পারবে, না ঢুকতে দেবে না, বের করে দেবে তোমাকে। তো এই জিনিসটা আমি মজা মজা করে বলছি, জিনিসগুলো মাথায় রাখো। সিলেক্টিভলি পারমিয়েবল, পারমিয়েবল কথার অর্থই হচ্ছে ভেদ্য। ঠিক আছে, এটাকে সিলেক্টিভলি পারমিয়েবল বাংলায় কী বলে বলো তো, প্রভেদক ভেদ্য পর্দা, প্রভেদক ভেদ্য পর্দা। পারমিয়েবল মানে ভেদ্য, মানে যেটাকে ভেদ করে ঢোকা যায় ভিতরে। সিলেক্টিভলি মানে কি, যে কিছু কিছু কম্পোনেন্ট যেগুলো আমাদের সেলের ক্ষেত্রে প্রয়োজনীয় একমাত্র সেইগুলোই ঢুকতে পারবে, বাকি ফরেন মেটেরিয়াল কিন্তু সেল মেমব্রেনে আটকে যাবে। দ্য প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ বাইলেয়ার লিপিডস অ্যান্ড প্রোটিনস। এখানেও আবার ভাগ আছে সেল ওয়ালের মতো, কি যে লিপিডের দুটো লেয়ার দেখতে পাওয়া যায় এবং তার উপর প্রোটিন থাকে, যেটাকে বলা হয় কি পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন, পিএলপি মডেল বা ফ্লুইড মোজাইক মডেল, যেটা দিয়েছিলেন সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার এবং নিকলসন দিয়েছিলেন ফ্লুইড মোজাইক মডেল, যেখানে কি হয়, সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লিপিড বাইলেয়ার্স অফ ফসফোলিপিড মলিকিউলস ইনটু হুইচ ভ্যারাইটি অফ গ্লোবুলার প্রোটিনস আর এমবেডেড। ঠিক আছে, মানে এই যে দুটো লেয়ার দেখতে পাচ্ছ, এই লেয়ারগুলো হচ্ছে কি লিপিডের তৈরি, এগুলো হচ্ছে বলা হচ্ছে কি লিপিড বাইলেয়ার অফ ফসফোলিপিড। ফসফোলিপিডের দুটো লেয়ার দেখতে পাওয়া যায় এবং তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গ্লোবুলার প্রোটিন ভাসমান অবস্থায় থাকে, বিভিন্ন যে প্রোটিন চেন থাকে সেইগুলো হচ্ছে ভাসমান অবস্থায় থাকে।
এটাই বলা আছে, দ্য সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লিপিড বাইলেয়ার অফ ফসফোলিপিড মলিকিউলস ইনটু হুইচ ভ্যারাইটি অফ গ্লোবুলার প্রোটিনস আর এমবেডেড। এরপর সেল মেমব্রেনের ফাংশন কী কী? সেল মেমব্রেনের ফাংশন আছে অবভিয়াসলি ইট প্রোভাইডস ডেফিনিট শেপ অফ দ্য সেল অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ মেকানিক্যাল ব্যারিয়ার বিটুইন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ সেল। এরা কী করে, আমাদের চারপাশে যে বাউন্ডারি যেমন আছে সেই অনুযায়ী টাউনের শেপ হয়, তো কোষের হচ্ছে শেপ তৈরি করতে সাহায্য করে থাকে সেল মেমব্রেন। এবং বাইরের যে এনভায়রনমেন্ট, বাইরের যে পরিবেশ এবং কোষের ভিতরে যে পরিবেশ, তাদের মধ্যে একটা মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, সেখানে একটা মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। আর ইট রেগুলেটস দ্য মুভমেন্ট অফ মলিকিউলস ইন অ্যান্ড আউট অফ সেল, যেটা তোমাদের বললাম যে পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল হওয়া মানে যেটা আমাদের কোষের পক্ষে দরকারি, সেরকম কিছু কিছু জিনিসকে এরা এন্ট্রি দেয়, বাকিদেরকে এন্ট্রি দেয় না। ঠিক আছে, তোমার কাছে আই কার্ড থাকলে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, বেরো এখান থেকে। তুমি ভিতরে ঢুকে উল্টোপাল্টা জিনিস করবে, হবে না, আই কার্ড দেখাও ঢোকো। তাহলে এরা কী করে, সেলকে প্রোটেক্ট করে। ওকে ফ্রেন্ডস, তো ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমরা কী শুরু করবো? নেক্সট দিন আমরা নিউক্লিয়াস শুরু করব। কী শুরু করব? নিউক্লিয়াস। নেক্সট দিন আমরা আমাদের হেডকোয়ার্টার থেকে শুরু করব, হেডকোয়ার্টার থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টগুলো সম্বন্ধে আস্তে আস্তে জানবো। এবং লাস্টে গিয়ে কী করব? লাস্টে গিয়ে আমরা কী করব, আমাদের ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক যে সাব ডিভিশন তোমাদের দেখেছিলাম, সেটা লাস্টে দেখাবো আমি। তার একটা কারণ আছে, তার কারণ ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকের মধ্যে যে পার্থক্যগুলো হবে, পার্থক্যগুলো কিন্তু এই বিভিন্ন ধরনের সেল অর্গানেল বা যে ডিপার্টমেন্টগুলো থাকে তার উপর ডিপেন্ড করে পার্থক্য হয়। ঠিক আছে, তো সেই জিনিসগুলো সম্বন্ধে না জেনে তোমাদের পার্থক্যটা এখন বোঝালে তোমরা বুঝতে পারবে না কিছু। তাহলে আমি সমস্ত জিনিসগুলো আগে তোমাদের বুঝিয়ে দিই, তারপরে আমি ওই পার্থক্যটা সম্বন্ধে বলবো। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ঠিক আছে, তো ফিডব্যাক দাও, কী মনে হলো তোমাদের। যদি মনে হয় যে স্যার স্ট্রেট কাট পড়ান, এসব বলা অত ভালো করে বোঝানো দরকার, মজা মজা করে তোমাদের বোঝালাম প্রথম ক্লাস। ঠিক আছে, এমনিতেই তোমরা টেনশানে থাকো পরীক্ষার, একটু মজা করে পড়ো, জিনিসগুলো মাথায় থাকবে। তোমার যদি পছন্দ না হয় বলো, তাহলে আমি স্ট্রেট কাট যেমন পড়িয়ে চলে যাব। আর যদি মনে হয় যে আর একটু ফাস্ট পড়াতে, তাহলে একটু ফাস্ট পড়াবো। যদি মনে হয় আরও স্লো পড়াবো। যেমন বলবে ফিডব্যাক দেবে, সেই অনুযায়ী পড়াবো। তো আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কমেন্টে তোমাদের ডাউট থাকলে ডাউট জিজ্ঞেস করো, এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।